রবিবারের মধ্য দুপুর, গল্পে গল্পে ভরপুর দ্য ক্লাসিক পেজেস। আজকের গল্প সুবোধ বিশ্বাসের ছিন্নমূল। ছিন্নমূল হওয়ার অর্থ লেখক কোনোদিন ইতিহাসের পাতায় পড়েননি, তবে তার নিজের জীবনে তিনি অনুভব করেছেন তার শীতল স্পর্শ। মানুষ যখন তার মাটি হারায়, তখন সে কেবল তার ঘর হারায় না, হারায় তার শৈশবের উঠোন, কাদামাটির গন্ধ, সন্ধ্যার আকাশের নিচে মায়ের সেই ডাক। সেই সব হারানো সুর কিছুতেই ভোলা যায় না। বৃহৎ ইতিহাসের প্রেক্ষাপটে ছোট মানুষের দুঃখ অতি সহজেই আড়াল হয়ে যায়। সেখানে স্বাধীনতার উল্লাস থাকে, নূতন পতাকা ওড়ে, কিন্তু যে শিশুটি তার পুড়ে যাওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, তার চোখের জলের হিসাব কেউ রাখে না। লেখকের এই গল্পে সেই চোখের জলটুকুকে অক্ষরে ধরে রাখতে চেয়েছেন। এ গল্পে কোনো আক্রোশ নেই, আছে কিছু স্মৃতি। একটি হারিয়ে যাওয়া আকাশের স্মৃতি, একটি শূন্য উঠোনের স্মৃতি, একটি ছোট্ট হৃদয়ের নীরব ভাঙনের স্মৃতি। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। 1961 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে তাঁর জন্ম। বিস্তৃত আকাশ ছিল তাঁর প্রথম পাঠশালা। গ্রামের পাশ দিয়ে নীরবে বয়ে যাওয়া মধুমতি নদী ছিল তাঁর প্রথম সঙ্গীত। সবুজ ধানের মাঠ আর নক্ষত্র ভরা রাতের আকাশ অজান্তেই তাঁর মনে এঁকে দিয়েছিল অনেক স্বপ্ন। কিন্তু ইতিহাসের নির্মম ঝড় একদিন সবকিছু বিচ্ছিন্ন করে দেয়। বাংলাদেশ মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে ভিটেমাটি ছেড়ে আশ্রয় নিতে হয় ভারতে এক শরণার্থী হিসেবে। নতুন দেশ, নতুন জীবন, অনিশ্চয়তার দীর্ঘ অধ্যায় শুরু হয়। কাকার বাড়িতে আরও 4 কাকাতো ভাইয়ের সঙ্গে তার শুরু হয় নতুন শিক্ষাযাত্রা। অভাব ছিল, ছিল সংকোচ, ছিল সংগ্রামের কঠিন বাস্তবতা, যা প্রতিদিন লেখককে একটু একটু করে আত্মবিশ্বাসী করেছে। কিন্তু শ্রম ও একাগ্রতা তাঁকে কখনো বিফল করেনি। অধ্যবসায়ের দীপ্ত পথ ধরে তিনি পৌঁছে যান আইআইটি ও আইআইএমের মতো দেশের শ্রেষ্ঠ শিক্ষাঙ্গনে। শরণার্থী জীবনের অনিশ্চয়তা থেকে আত্মপ্রতিষ্ঠার এই উত্তরণ ছিল তাঁর অন্তর্লীন বিশ্বাসের এক নিঃশব্দ জয়ধ্বনি। পেশা জীবনের দীর্ঘ পর্ব কেটেছে তথ্য প্রযুক্তির জগতে। কর্মসূত্রে বহু বছর তিনি দেশের বাইরে কাটিয়েছেন। বাইরের জগৎ তাঁর দৃষ্টিকে প্রসারিত করেছে বহুদূর, কিন্তু হৃদয়ের গভীরে অম্লান রয়ে গেছে সেই গ্রাম বাংলার মাটি, সেই নদীর স্রোত, সেই শৈশবের আকাশ। এখন লেখক অবসরপ্রাপ্ত। সময় তাঁর হাতে একটু বেশি, আর মন ফিরে গেছে পুরনো আলোর দিকে। বাংলা সাহিত্য ছিল তাঁর দীর্ঘদিনের এক নীরব আকাঙ্ক্ষা। জীবনের বহু বাঁক পেরিয়ে আজ তিনি কিছু লিখছেন, সেটা কোনো গৌরবের আশায় নয়, শুধু স্মৃতির টানে, অনুভবের এক স্নিগ্ধ আলোয়। একথা লেখক নিজেই বলেছেন। তাঁর লেখা গল্পগুলো মনে হয় সময়ের ভেতর দিয়ে হেঁটে আসা জীবনের এক নীরব উপলব্ধি। শুরু হচ্ছে আজকের গল্প, সুবোধ বিশ্বাসের ছিন্নমূল। এই গল্প একটি ছোট্ট ছেলের চোখে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার নিষ্ঠুর বাস্তবতা। লক্ষ লক্ষ হিন্দু পরিবারকে তাদের ভিটে মাটি, শিকড় সবকিছু ফেলে পাড়ি দিতে হয়েছিল ভারতের পথে, কেবল প্রাণ বাঁচানোর তাগিদে।
এক অজানা ভবিষ্যতের দিকে। এ গল্প সেই ছিন্নমূলের যাত্রার এক দীর্ঘ করুণ বেদনাময় পথ চলার স্মৃতি, যার ব্যথা এখনো হৃদয়ের গভীরে নিঃশব্দ আর্তনাদ হয়ে রয়ে গেছে। তাপসের বয়স তখন 10। জীবনটা ছিল বড়ই সহজ ও সরল। সে ছিল সেই সহজ সরল জীবনের এক ছোট যাত্রী। তার চোখে পৃথিবীটাই ছিল সত্যি এক শান্ত চিত্রপট। সেখানে ছিল পাখির গানে ঘুম জড়ানো সকাল, হাওয়ার তালে দুলে ওঠা সবুজ ধানের ক্ষেত, গাছপালার ফাঁকে উঁকি মারা রোদ, আর রাতের উজ্জ্বল জ্যোৎস্নায় নদীর বুকে আলোর ঝিকিমিকি। রাতের আকাশে অসংখ্য তারা মৃদু আলোর ইশারায় তার শিশু মনে কত স্বপ্ন দেখাত। সময় হাঁটত মাটির পথ ধরে ধীরে ধীরে। দিনগুলো ভরে থাকত অনেক সহজ সরল আনন্দে। সব মিলিয়ে তার মনে হতো জীবনটা যেন মায়ের আঁচলে বাঁধা এক রঙিন কল্পলোক। তাপসের বাড়িটা ছিল দুতলা, কাঠের তৈরি, উপরে টিন দিয়ে ছাওয়া। বর্ষার দিনে সেই টিনে বৃষ্টির শব্দ আজও তার কানে লেগে আছে, যেন ধীরে বাজতে থাকা একাকী সুরের কোনো মৃদু তাল। কোনো কিছুরই অভাব বোধ হতো না। গোলায় ধান ছিল, গোয়ালে গরু ছিল, পুকুরে মাছ ছিল, উঠোনের পাশে শিউলি ফুলের গাছ, পুকুর পাড়ে সবজির ক্ষেত, আর আম জাম কাঁঠালের বাগান। আর ছিল ঠাকুমার গল্প, দাদুর হুঁকো, দিদির আদুরে চোখ রাঙানি। সব মিলিয়ে যেন এক ঘর ভালোবাসা। সকালবেলা ভাই বোনেরা সবাই মিলে যেত গ্রামের পাঠশালায়। সেখানে চলত চেঁচিয়ে চেঁচিয়ে নামতা পড়া, কবিতা পাঠ, গান গাওয়া, আর বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা। দুপুরে পাঠশালা শেষে বাড়ি ফিরে গরম ভাত, কখনো ডাল, আবার কখনো দুধের সাথে। খাওয়া শেষে ছুটে যেত বিশাল খোলা খেলার মাঠে, যেখানে আকাশটা অনেক বড় মনে হতো। বিকেলের সোনারঙা রোদে ধান ক্ষেত যেন সোনার গালিচা পেতে দিত। হাডুডু, লুকোচুরি, গোল্লাছুট, দাঁড়িয়া বান্ধা খেলে গায়ে এক রাশ ধুলো মেখে ঘরে ফিরত সন্ধে হওয়ার অনেক আগেই। সন্ধ্যার আগে খাওয়া দাওয়া সেরে একসাথে ভাই বোনেরা গোল হয়ে পড়তে বসত এক হ্যারিকেনের আলোয়। ঠাকুরদা মাঝে মাঝে হুঁকোতে তামাক টানতে টানতে এক আধটা গল্প বলতেন, রাজা রানীর, ভূত পেতনির, কিংবা কোনো বীর পুরুষের। ঘুমোতে যাওয়ার আগে আকাশে তাকিয়ে দেখত অজস্র তারার মেলা। এই সব নিয়েই গড়ে উঠেছিল তাপসের রঙিন ছেলেবেলা। মনে মনে ভাবত, জীবনটা বুঝি এরকম সুন্দরভাবেই কেটে যাবে চিরকাল। কিন্তু তখনও সে অনুভব করতে পারেনি যে সেই কোমল মুখোশের আড়ালে কত নিষ্ঠুরতা লুকিয়ে থাকতে পারে। নদীর ওপারে মুসলমানরা থাকতেন, নদীর এপারে হিন্দু বসতি শুরু। কিন্তু কখনো কোনো বিরোধ ছিল না দুই সম্প্রদায়ের মধ্যে। সবাই মিলেমিশেই থাকত, উৎসবে দুঃখে পরস্পরের পাশে দাঁড়াত। ধর্মের অবশ্যই একটা ভিন্ন পরিচয় ছিল, কিন্তু কোনো প্রাচীর ছিল না। কিন্তু ধীরে ধীরে রাজনৈতিক পরিস্থিতি এই সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে শুরু করল। মাঝে মধ্যে সন্ধেবেলায় উঠোনে বড়দের গল্প হতো। তাপস কিছুই বুঝতে পারত না। কখনো সুরেন দাদু বলতেন, দেশের বাতাস ভালো ঠেকতেছে না রে নকুল, জানি নে কপালে কি লেখা আছে। কিন্তু সে তখনও জানত না সেই বাতাসই একদিন আগুন হয়ে ঝাঁপিয়ে পড়বে তাদের জীবনের উপর। 1970 সালে পাকিস্তানের, অর্থাৎ সেই সময় বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল। সেই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ জিতেছিল বিপুল ভোটে। পূর্ব পাকিস্তানকে নতুন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার সংকল্প নিল বঙ্গবন্ধু। মুজিবের বজ্রকণ্ঠে গলা মিলিয়ে সারা দেশে প্রতিধ্বনিত হতে লাগল
এক নতুন মুক্তির আহ্বান। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। জাতি ধর্ম সব ভুলে সেই আহ্বানে উত্তাল হয়ে উঠল বাংলার জনপদ। এবার বাংলা মুক্ত হবে পাক শাসন থেকে, বাঁচবে বাংলার সংস্কৃতি, রক্ষা পাবে বাংলার ঐতিহ্য। এক নতুন আশা জন্ম নিল বাঙালির বুকে। কিন্তু সেই মুক্তির স্বপ্নে বিষ মিশে গেল খুব দ্রুত। পাকিস্তানি শাসক বুঝেছিল এই আগুন শুধু গুলিতে নিভবে না, দরকার ধর্ম। যা একদিন ছিল আত্মার শান্তি, তাকেই রাজনীতির বিষ মন্ত্রে পরিণত করে তারা ছড়িয়ে দিল বিভেদের বীজ। অনাদিকাল ধরে যেমনটা হয় সমস্ত পৃথিবী জুড়ে, চারিদিকে আওয়াজ উঠল, হিন্দুরাই ষড়যন্ত্র করছে, ওরাই ভারতের দালাল, দেশের আসল শত্রু। মসজিদের ইমাম, বাজারের হাকিম, এমনকি পরিচিত চাচাদের মুখেও ঘুরে ফিরে শোনা যেতে লাগল সেই কথাগুলো। তাপসের মনে পড়ে সেই সন্ধ্যার কথা। বিকেলের আলোয় ধানের মাঠে ছায়া লম্বা হতে হতে প্রায় উঠোন ছুঁয়ে ফেলেছিল। দূরে নদীর ওপারে মসজিদের মাইকে কিছু একটা ঘোষণা হচ্ছিল, যার ভাষা বিশেষ বোঝা যাচ্ছিল না, কিন্তু সেই সুরে ছিল চাপা উত্তেজনা, একটা বিদ্বেষের আগুন। ভেতরে ভেতরে কেমন একটা চাপা শঙ্কা জমে উঠতে লাগলো মানুষের মনে। রাতের আকাশে যেন কোনো অচেনা তারা জ্বলছে, কোনো এক অশুভ বার্তা নিয়ে। গ্রামের মানুষ বুঝে গিয়েছিল ভাঙন শুরু হয়ে গেছে। মাটি কাঁপছে, গাছের শিকড়েও তার কম্পন অনুভব করা যাচ্ছে। তারপর একদিন সত্যিই অন্ধকার নেমে এলো। রোদ ছিল আকাশে, কিন্তু বাতাসে কেমন একটা কাঁচা রক্তের গন্ধ। দশরথ কাকা সেদিন হাট থেকে ফিরছিলেন, ধুতি গোঁজা, মাথায় বাজারের ঝুড়ি, আর মুখে সেই চিরচেনা হাসি। যেন কোনো বিদ্বেষের হাওয়া তাকে স্পর্শই করেনি। কিন্তু বাজারের সেই পুরনো মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ছায়ার মতো একদল লোক তাকে ঘিরে ধরল। কারো হাতে লাঠি, কারো হাতে ধারালো অস্ত্র। পশুর মতো ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে নিয়ে গেল মসজিদের ভিতরে, যেখানে পবিত্র আজানের ধ্বনি ভোরের বাতাসে শান্তি ছড়াত, আজ রক্তের ছিটে থরথর করে উঠল। সেখানে বেজে উঠল বিচারহীন মৃত্যুর রাগিনী, জীবনের শেষ আর্তনাদ। বিভৎসভাবে থ্যাঁতলানো মুখ, পিঠ জুড়ে গভীর আঘাতের দাগ, কাটা গলার পাশে জমাট বাঁধা রক্ত। এই অবস্থায় নদীর পাড়ে ফেলে রেখে চলে গেল। এই ঘটনা ছিল হিংসার প্রথম ছোঁয়া, একটি সতর্ক বার্তা। যেন কেউ বলতে চাইছে, তৈরি হও, তোমাদের ভাগ্যেও অপেক্ষা করছে এই বিধান। সেই রাতে পাঠশালার উঠোনে বসে সবাই কান্নায় ভেঙে পড়েছিল, কিন্তু একজন চুপ করেছিলেন, মদন জেঠু। তার চোখে জ্বলে উঠেছে প্রতিশোধের নিঃশব্দ আগুন, যা ছিন্ন করেছে তার বিবেকের সব বাঁধন। সেদিন রাতে কারো কিছু বলার আগেই তিনি ঘর থেকে বেরিয়ে এলেন। কোমরে একটা সাদা গামছা, হাতে একটা বিশাল রামদা। কেউ তাকে থামাতে চায়নি, থামানো সম্ভবও ছিল না। ছুটে গেলেন সেই মসজিদের দিকে, বন্ধুর রক্তের বদলা নিতে। পরদিন সকালে খবর এলো, মসজিদের ভেতর এক রক্তাক্ত দৃশ্য, কয়েকজন নিহত, নাম অজানা। কিন্তু মদন জেঠু, তাঁর খোঁজ আর কেউ পায়নি। কেউ বলল তাকে কোথাও পুঁতে ফেলা হয়েছে, কিন্তু তিনি থেকে গেলেন সবার কাছে এক প্রতিশোধের জ্বলন্ত প্রতীক হয়ে। মানবিকতার বিচারে কাজটা হয়তো তিনি ঠিক করেননি। রক্ত দিয়ে কোনোদিন রক্তের উত্তর দেওয়া যায় না। এভাবেই আস্তে আস্তে গ্রামে গ্রামে হিংসার স্ফুলিঙ্গ জ্বলে উঠল। রাত্রির নীরবতা ছিন্ন করে এখন শুধু কান্না, চিৎকার,
আর ছুটে পালানোর শব্দ। কারোর মুখে হাসি নেই, চোখে শুধু একটাই প্রশ্ন, কে হবে পরের শিকার? সেই আতঙ্কের রাত শেষ হতে না হতেই খবর এলো যে পাক সেনা আক্রমণ করতে চলেছে নদীর এপার। সিদ্ধান্ত হলো যে সমস্ত শিশু, মহিলা আর বৃদ্ধদের আজই চলে যেতে হবে দক্ষিণের দিকে, হিন্দু বলয়ের ভিতরে 3 মাইল দূরের সাতলা গ্রামে। কেবল যুবক পুরুষরা থাকবে, গ্রাম পাহারা দেবে এবং লড়বে প্রয়োজনে। সুতরাং তাপসের বাবাও রয়ে গেলেন। তাপসরা যখন রওনা দিল তখনও ভোর হয়নি। চারপাশে ধানের ক্ষেতে শিশিরে ভেজা পাতাগুলো আলো না পেয়ে ঝিমিয়ে পড়েছিল। রাতের অন্ধকারে সবাই হাঁটছিল দল বেঁধে। ঠাকুরমার কাঁপা হাতে লাঠি, ছোট্ট বোনের হাতে মার আঁচল, কাঁধে পোটলা, বুকের মধ্যে চাপা কান্না। চারপাশে ছিল এক অপরিসীম গাঢ় নীরবতা। শুধু ধানের গায়ে পা ফেলার সরসর শব্দ আর বুক ফেটে বেরিয়ে আসা দীর্ঘ নিঃশ্বাস তাদের জীবনের অস্তিত্বের প্রমাণ দিচ্ছিল। সাতলা ছিল এক অচেনা গ্রাম। আশ্রয় হলেও সেটা ছিল শিকড়বিহীন ঠাঁই। হাই স্কুলে থাকার জায়গা পেয়েছিল তাপসরা আরও অনেক পরিবারের সাথে। স্কুলের ছাদে উঠলে দেখা যেত বিস্তীর্ণ মাঠের উত্তর পারে তাপসদের গ্রাম। সূর্য মাথার উপর দাঁড়ালে কেউ কেউ ঘুরে আসত, খোঁজ নিয়ে আসত পেছনে ফেলে আসা গ্রামের কে আছে আর কে নেই তার হিসাব চলত লোকের মুখে মুখে। তাদের চোখ বারবার ফিরে যেত উত্তরের দিকে, যেদিকে তখনও চেনা বাড়িগুলো দাঁড়িয়েছিল, সেই সব উঠোন যেখানে একদিন হাসি ফুটত। আজ সেখানে কি চলছে তা জানা নেই, শুধু দূর থেকে ধানের গায়ে হালকা ধোঁয়া উঠতে দেখা যেত, আর কান পাতলে দূরে শোনা যেত হাতুড়ি পড়ার আওয়াজ, বাঁশ কাটার শব্দ। গ্রাম প্রস্তুত হচ্ছিল লড়াইয়ের জন্য। এভাবেই চাপা উত্তেজনায় কেটে গেল 3-4 দিন। চারদিকে পরিচিত শ্যামলিমার সুবাস থাকলেও মনের গভীরে ছিল মৃত্যু আর বিচ্ছেদের গন্ধ। সেই দিনগুলো ছিল তাপসের জীবনে ভয়াবহ সময়ের ভিতর দাঁড়িয়ে থাকা এক কষ্টকর প্রতীক্ষা। সেদিনের সকালটা যেন আলোয় নয়, এক ধ্বংসের ছায়া নিয়ে উদয় হয়েছিল। পাখিরা ডাক বন্ধ করে দিয়েছিল, গাছের পাতারা থমকেছিল বাতাসের অভাবে। কেউ কোনো কথা বলছিল না, তবু সবাই জানত এই আলো আধারিতে জন্ম নিচ্ছে এক দীর্ঘ অন্ধকার। ধানের মাঠ পেরিয়ে দূরের গ্রাম ঘেরা সেই শান্ত সকালের পটে হঠাৎ দেখা গেল আগুন। প্রথমে ধোঁয়া উঠছিল ঘন কালো, তারপর ধীরে ধীরে জ্বলে উঠল সমস্ত গ্রাম। আগুন লেগে গেল গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। চেনা ঘর, উঠোন, বটতলা, পাঠশালা, মন্দির সব একে একে দাউ দাউ করে জ্বলতে লাগলো। একসময় চোখে পড়ল তাপসদের সেই বাড়িটাও, যার টিনের ছাদে বর্ষায় বৃষ্টির শব্দে ঘুমতো। আজ সেটা আগুনের মধ্যে দাঁড়িয়ে কাঁপছে ধ্বংসের এক মহাতাণ্ডবে। তাপস আর ওর দিদিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। শুধু তারাই নয়, সাতলার সেই অস্থায়ী শিবিরে থাকা প্রতিটি পরিবার সেই মুহূর্তে ভেঙে পড়েছিল। সবাই জানত ওই আগুন শুধু ঘর বাড়ি জ্বালায়নি, কারো প্রিয়জন, কারো জীবনকারের স্মৃতি, কারো অস্তিত্বের ভিত্তিটাই জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। সে এক দীর্ঘদিন। সেই আগুন যেমন নিভছিল না, তেমনি নিভছিল না বুকের ভিতরের গভীর অনিশ্চয়তা। কেউই জানত না যারা পিছনে থেকে গিয়েছিল তারা কেউ বেঁচে আছে কিনা। কারো নাম মুখে আনাও যেন ভয়ঙ্কর হয়ে উঠেছিল। সবার মনে একটাই চিন্তা, কে ফিরবে আর কে ফিরবে না। সন্ধ্যা নেমেছিল নিঃশব্দে। দূরে ধ্বংসস্তূপের উপর আগুন তখনও জ্বলছে। তার শেষ নিভু নিভু আলোতে যেন আসন্ন রাতটা করুণ মুখে তাকিয়ে আছে। তাপসের বাবা তখনও ফেরেননি। মা আর ঠাকুমা শোকের ভারে মাটিতে লুটিয়ে আছে। ভাই বোনেরা হতভম্ব হয়ে
একসাথে পাশে বসে আছে, চোখের জল ছাড়া আর কিছুই ছিল না, সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। চারদিকে সেই মুহূর্তে যেন একটাই ভাষা, কান্না আর কান্না, যা কোনো ধর্ম জানে না, কোনো দেশ বোঝে না, শুধু বুকের মাঝে প্রিয়জনকে হারানোর অসহ্য যন্ত্রণা আর কোনো পরিচিতের ফিরে পাওয়ার বিস্ময়। হঠাৎ দেখা গেল অন্ধকারের বুক চিরে তাপসের বাবা কাঁপতে কাঁপতে স্কুলের মাঠে এসে পড়ে গেলেন। আকাশ কেঁপে উঠেছিল ঠাকুরমার সেই চিৎকারে ছিল সন্তানের ফিরে পাওয়ার আনন্দ আর রক্তে ভেজা বাস্তবতার অসহ্য যন্ত্রণা। তাপসের মা মাটি থেকে উঠে দৌড়ে গেল। তাপসের বাবার হাতে পাকিস্তানি সেনার গুলি লেগেছিল। হাতের মাংসপেশি স্পর্শ করে সে গুলি চালিয়েছিল। ধান খেতে পড়ে গিয়েছিলেন তিনি। কোনো নাড়াচাড়া না করেই দাঁতে দাঁত চেপে পড়েছিলেন ধান খেতে, মরার ভান করে। কোমরের গামছাটা কষে বেঁধে নিলেন ক্ষতস্থানে। দিন শেষে যখন বুঝতে পারলেন যে থেমে গেছে স্বাধীনতার নামে সেই হিন্দু হত্যার মহাতাণ্ডব, তাপসের বাবা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তাঁর চোখে কোনো জল ছিল না, সে চোখে ছিল শুধু ক্লান্তি আর অনেক প্রিয়জন হারানোর যন্ত্রণায় পাথর হয়ে যাওয়া এক নিঃশব্দ কঠিন দৃষ্টি। এক মুহূর্ত আর অপেক্ষা করা যাবে না। কোনো রকম দ্বিধা না রেখেই গ্রামের সবাই সিদ্ধান্ত নিয়ে ফেললেন, চলতে হবে, আজই, এখনই, যে করেই হোক পৌঁছতে হবে ভারতে। সবাই বুঝতে পেরেছিল এ চলা কেবল পালিয়ে বাঁচার চলা নয়, এ এক নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার পথ চলা। নতুন আশায় বুক বেঁধে আবার শূন্য থেকে শুরু করার প্রচেষ্টা। তাপসের কাকু সেই রাতে চুপি চুপি গিয়ে নদীর ঘাটে বাঁধা তাদের বড় নৌকোটা নিয়ে এলেন। সেই নৌকায় তাদের একমাত্র আশ্রয়, একমাত্র দিশা। সেদিন সেই নৌকায় উঠেছিল তাপসের ঠাকুরদা, ঠাকুরমা, মা, বাবা আর 3 ভাই বোন। আর সঙ্গী হয়েছিলেন তাপসের কাকা, কাকিমা, কাকার এক ছেলে ও মেয়ে। এক নৌকায় যেন একটা গোটা ভুবন গুটিয়ে নেওয়া হলো। কিছু জ্বালানি, মাটির হাঁড়ি, কিছু চাল ডাল, আর বুকের ভেতর থেকে গুমড়ে ওঠা চোখের জল। নৌকায় উঠতে যাবে এমন সময় হঠাৎ তাপস দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছে ভূতু, তাদের সেই আদরের ছোট্ট কুকুরটা। সবাই নিজেদের জীবন বাঁচাতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে কারোরই ভূতুর কথা মনেই ছিল না। একটি বারের জন্যও ভাবেনি যে সে তো তাদেরই ঘরেরই আরেকজন। কথা না বলতে পারলেও অনুভব করত সব কিছু। ছুটে এলো দৌড়ে, লেজ নাড়তে নাড়তে কাঁপতে কাঁপতে মুখ ঘষতে লাগলো তাপসের পায়ে। তাপস নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকল। কেউ কিছু বলতে পারছিল না। ভূতু বুঝতে পারছিল না কি হতে চলেছে, কেন তাকে কোলে তুলে নেওয়া হচ্ছে না, কেন সে এখনো নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, আর কেন তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। মায়ের চোখে জল, দিদি মুখ ফিরিয়ে নিল। তাপস শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ভূতুর দিকে। তার চোখে একরাশ প্রশ্ন, ভয় আর অভিমান। নদীর পাড় ধরে অনেকক্ষণ দৌড়ল সে, কাঁদল তার ভাষায়, কিন্তু কেউই তার জন্য নৌকোতে সামান্য জায়গা দিতে পারল না। শেষবার পিছন ফিরে তাকিয়ে তাপস দেখল সে দাঁড়িয়ে আছে গ্রামের শেষ প্রান্তে গাব গাছের ছায়ায়। তার চোখে যেন এক নিঃশব্দ প্রতিজ্ঞা, আমি থাকব, অপেক্ষা করব তোমাদের জন্য। নৌকা ধীরে ধীরে ভেসে চলল নদীর বুক চিরে। পেছনে পড়ে রইল গোটা গ্রাম, যেখানে তাপস জন্মেছিল, বড় হয়েছিল, প্রথম হেঁটেছিল, প্রথম ভালোবাসতে শিখেছিল। আজ তাকে সেই সব কিছুই পেছনে ফেলে চলে আসতে হচ্ছে, তাও আবার কতজনকে ফেলে রেখেই, যাদের ভালোভাবে বিদায় জানানো হয়নি।
সামনে পিছনে আরো অনেক নৌকা, প্রতিটা নৌকায় এক একটি গল্প, এক একটি করুণ স্মৃতির সিন্দুক চলেছে সারিবদ্ধভাবে। কেউ কাঁদছে নিঃশব্দে, কেউ ঈশ্বরের নাম জপ করছে, কেউ ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে চোখের জল গিলে ফেলছে। পেছনে জ্বলতে থাকা গ্রামের ধোঁয়া আর ছাই তখনও আকাশে উড়ছিল, যেন সেই চেনা মাটির সঙ্গে তাপসের সম্পর্ককে চিরতরে মুছে দিচ্ছে। তারা চলেছে যশোর জেলার দিকে। সেখান থেকে বনগাঁর সীমান্ত, সেই আশার ক্ষীণ রেখা, যেখানে পৌঁছতে পারলে বাঁচার সম্ভাবনা আছে। এই যাত্রা ছিল জীবন আর মৃত্যুর মাঝের পাতায় এক অলিখিত পংক্তি, যা শুধু স্মৃতির পাতা ছাড়া আর কোনো পাতায় জায়গা পাবে না। একদিন এক রাত নদীপথে চলার পর নৌকো এসে পৌঁছল সোনাডাঙ্গা গ্রামে। সূর্য তখন মাথার উপর, নদীর জল ঘোলাটে, বাতাস ভারী। সামনে পিছনে ছিল হাজারো নৌকো। ভয়, কান্না আর বাঁচার আশায় ঠেলে চলেছে সবাই এক অনির্দিষ্ট গন্তব্যের দিকে, যেখানে শুধু জীবিত থাকাই একমাত্র লক্ষ্য। এবার তাদের নৌকো ছেড়ে হাঁটা পথ ধরতে হবে। ঠিক তখনই কোনো পূর্বাভাস ছাড়াই চারদিক থেকে হুড়মুড় করে নেমে এলো একদল মানুষ। তারা যেন ধান ক্ষেতের আড়ালে লুকিয়েছিল এই নৌকোগুলোর আসার অপেক্ষায়। তাদের চোখে আগুন, মুখে ক্ষুধার রেখা আর চালচলনে এক পাশবিক বন্যতা। প্রথমে মনে হয়েছিল পাক সেনার সহযোগী কোনো নিঃশব্দ মৃত্যুদূত। বুকটা ধড়ফড় করে উঠেছিল তাপসের। মা আঁচল দিয়ে মুখ ঢাকল, ঠাকুরমা বিড়বিড় করে জপ শুরু করল, আর সব ভাই বোনেরা নিঃশব্দে লেপ্টে রইল মায়ের বুকে। তাপসের বাবা আগলে রাখল দিদিকে। মনে হচ্ছিল এবার সব শেষ, এইখানেই থেমে যাবে যাত্রা ও জীবন, দূর হবে সব যন্ত্রণা। কিন্তু না, তারা কারোর গায়ে হাত দেয়নি, কিন্তু অকথ্য ভাষায় গালাগাল করছিল। তারা এসেছিল নৌকো আর তার ভেতরের সব জিনিস লুটে নিতে। তারা সোজা ঝাঁপিয়ে পড়ল নৌকোর উপর। কেউ টেনে ধরছে নৌকোর গরুই, কেউ দাঁড়ের দিক। কে নেবে নৌকো তা নিয়ে শুরু হলো নিজেদের মধ্যে তীব্র ঝগড়া। কাদামাটিতে গড়াগড়ি, গলা ফাটিয়ে চিৎকার। এই বিশৃঙ্খলার মাঝে কেউই আর দেরি করেনি। কেউ নদীতে ঝাঁপ দিল, কেউ কাদার ভেতর দিয়ে দৌড়ে পারে উঠল। পেছনে ফিরে এলো তাদের নিরাপত্তার শেষ অবলম্বনটুকুও। নৌকা ছেড়ে তাপসরা হাঁটতে শুরু করল। গন্তব্য বনগাঁ সীমান্ত, প্রায় 100 কিলোমিটার দূরে। গায়ে সামান্য কাপড় ছাড়া আর কিছু ছিল না। যে পুঁটুলি, চাল, ডাল, মাটির হাঁড়ি নিয়ে তারা বেরিয়েছিল, সেই শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছিল তারা। তাপসের বাবা তখনও রক্তাক্ত। গুলির ক্ষত থেকে রক্ত শুকিয়ে কালো হয়ে উঠেছে। তার মধ্যেই হেঁটে চলেছেন। আর পাশে বড় দিদি, তখনই যেন মায়ের মতো পরিণত। এক হাতে বাবাকে সামলাচ্ছিল, আরেক হাতে তাপসকে আগলে রাখছিল যাতে ভিড়ে হারিয়ে না যায়। ঠাকুরমা কোলে নিয়ে হাঁটছিল এক বোনকে, আর মা আরেকটা বোনকে কোলে করে চলছিল কাঁদতে কাঁদতে। ঠাকুরদা কখনো তাপসকে, কখনো তার কাকার ছেলেকে কাঁধে তুলে নিচ্ছিল। তারা হাঁটতে পারছিল না, পা যেন মাটি থেকে উঠতেই চাইছিল না। পথের ধারে এমন সব দৃশ্য তাপস দেখেছে যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কত ঠাকুমা, কত দাদু, যাদের পরিবারের লোকজন ছেড়ে চলে গেছে, কেউ পাশে দাঁড়ায়নি, কেউ আর পেছন ফিরে তাকায়নি। বৃদ্ধ দেহে শুয়ে আছে গাছতলায়, চোখে নেই কোনো কান্না। দীর্ঘ ক্লান্তির শেষে মুখে মৃত্যুর এক গভীর প্রশান্তি। মৃত্যু যেন আগে থেকেই আলিঙ্গন করে রেখেছে। বাঁচার প্রতিযোগিতায় দয়া, মায়া, সহানুভূতির কোনো স্থান ছিল না মানুষের হৃদয়ে। এই ছিল সেই নির্মম সত্য, যেখানে মনুষ্যত্বের প্রতিটি স্তর খসে পড়ছিল যোগ্যতমের বেঁচে থাকার লড়াইয়ে। সবার বুকে একটাই আশা, সীমান্ত পার হলেই ভারত।
সেখানে খাবার আছে, আশ্রয় আছে, চিকিৎসা আছে। এই গল্প তাপসরা অনেকবার শুনেছে আর নিজেদের মনে নূতন উৎসাহ আনার চেষ্টা করেছে, যাতে পা দুটো একটু হলেও এগিয়ে যায়। 3 দিন ধরে পেটে কোনো দানা পড়েনি, মাথায় মুষলধারে বৃষ্টি, আর তারা হেঁটে চলেছে অসংখ্য মৃত মানুষের ছায়া পেরিয়ে, চুপচাপ, দিশাহীন। শুধু মাঝে মাঝে মায়ের মুখে মৃদু আশ্বাস, আরেকটু বাবা, আরেকটু এগোলে আমরা বেঁচে যাব। পেছনে আগুন, সামনে সীমান্ত, ফিরে যাওয়ার আর কোনো পথ নেই। ঠিক তখনই হঠাৎ ছড়িয়ে পড়ল এক গুজব, পাক সেনা সামনে থেকে এগিয়ে আসছে। কে বলল? কোথা থেকে এলো সেই খবর? কেউ জানে না। যেন বাজ পড়ল মাথার উপর। চারপাশে হুড়োহুড়ি, ছুটোছুটি, ভয়ের হাওয়ায় কেঁপে উঠছে বাতাস। পথের শেষ কুয়াশাটুকুও যেন পালিয়ে গেল আতঙ্কের ছায়া দেখে। সবাই ছুটে পালালো পাশে থাকা পাট খেতে, নিঃশ্বাস চেপে ধরে। কাঁপা হৃৎপিণ্ডের শব্দও যেন শত্রুর কানে না পৌঁছয়। বড়দিদি তাপসকে নিয়ে ঝাঁপ দিল জল ভরা কচুরি পানার ঢাকা পুকুরে। তার মধ্যেই লুকিয়ে পড়ল আরও অনেকে। সবাই কচুরি পানার নিচে মুখ ঢেকে কেবল নাকটা বাইরে রেখে পড়ে রইল নিঃশব্দে। ঘণ্টাখানেক পর ধীরে ধীরে তারা বুঝতে পারল, গুজব ছিল সেটা। পাক সেনা আসেনি, কেউ আক্রমণও করেনি। তারা শুধু ভয়েই ভেঙে পড়েছিল, কিন্তু সেই ভয়ই যেন হয়ে উঠেছিল বাস্তব, যা শুধু শরীর নয়, আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। তারপর সবাই ধীরে ধীরে এক জায়গায় জড়ো হলো। ভেজা কাপড়, কাদামাখা মুখ, চোখে আতঙ্কের ছায়া। কোনো মা খুঁজছে তার সন্তানকে, কেউ তার দিদিকে, কেউ ভাইকে। প্রত্যেক মুখে একটাই প্রশ্ন, তুই আছিস তো? অবশেষে 3 দিনের শেষে তাপসরা পৌঁছল সেই কাঙ্ক্ষিত সীমান্তের কিনারায়। তাদের সামনে ছিল এক সরু খাল, নদী নয়, অথচ 2 দেশের মাঝে অদৃশ্য এক রেখা, যে রেখা পেরোলেই পৌঁছে যাব মৃত্যু থেকে জীবনের প্রান্তে। খালের এপারে দাঁড়িয়েছিল কিছু মানুষ, হেলমেট, খাকি ইউনিফর্ম আর কাঁধে বন্দুক। প্রথমে তাপসের বুক ধড়ফড় করে উঠল, কিন্তু পরমুহূর্তেই বুঝতে পারল ওরা শত্রু নয়, ওরা ভারতীয় সেনা। তাদের চোখে ছিল আশ্বাস। ডেকে বলল, ভয় নেই, তোমরা এখন সুরক্ষিত। সেই মুহূর্তটা ছিল যেন জীবনভর জমে থাকা হতাশার মাঝে হঠাৎ এসে পড়া এক মুক্তির বাতাস। তাপসরা হাল পেরিয়ে পৌঁছে গেল ভারতে। কোনো পাসপোর্ট বা কোনো ভিসা লাগেনি, শুধু চোখের জলের সত্যতা ছিল সেই সীমান্ত পারাপারের অনুমতিপত্র। ভারতীয় সেনারা তাদের হাতে ছোট ছোট খাবারের প্যাকেট দিল, 1 টুকরো পাউরুটি, কেক, 1 মুঠো চিঁড়ে আর কলা। 3 দিন পরে সে যেন অমৃত। তার স্বাদ আজও মুখে লেগে আছে তাপসের। ঠাকুরমা খেতে খেতে কাঁদছিল, মা চুপ করে খাচ্ছিলেন, যেন বিশ্বাসই করতে পারছিল না যে এবার আর কেউ থাবা মেরে ছিনিয়ে নেবে না মুখের খাবার। বড় বড় মিলিটারি ট্রাকে সবাইকে তুলে নিল তারা। তাপসের বাবা তখনও অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, কিন্তু মুখে প্রথমবার দেখা গেল একটা হালকা প্রশান্তির ছায়া। তারা ছেড়ে এলো মৃত্যু, পেরিয়ে এলো শূন্যতা, আর সামনে খুলে গেল নতুন এক অজানা পথ। ট্রাক ছুটে চলল ধুলো উড়িয়ে। অনেকক্ষণ চলার পরে তাপসরা পৌঁছল বনগাঁ স্টেশনে। সেখানে আরও হাজার হাজার শরণার্থী স্টেশনে অপেক্ষা করছে ট্রেনের জন্য। কিছুক্ষণ পর ট্রেনে উঠে পড়ল তাপসরা। রাশি রাশি কয়লার কালো ধোঁয়া উগরে ছেড়ে দিল ট্রেন। ভাবতেও পারিনি এভাবে জীবনে প্রথম ট্রেনে চড়তে হবে তাপসকে। কিছুক্ষণ পর রানাঘাট স্টেশনে নেমে পায়ে হেঁটে তারা পৌঁছল সেই গন্তব্যে যার নাম তাপস অনেকবার শুনেছে, রানাঘাট কুপার্স ক্যাম্প।
সে এক বিশাল শিবির, হাজার হাজার মানুষ, হাজার হাজার কাহিনী। শুরু হলো অনিশ্চয়তার ছায়ায় ঢাকা সেই উদ্বাস্তু জীবন। তাপস শুনেছিল ভারতীয় সেনার হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তার 7 মাস পরে, কিন্তু সে আজও জানে না তাদের মতো লক্ষ লক্ষ ছিন্নমূল মানুষের এই করুণ কাহিনী জায়গা পেয়েছে কিনা কোনো ইতিহাসের পাতায়। এরপর শুরু হলো জীবনের আরেক নতুন পথ চলা, আরেক নতুন সংগ্রাম। আগের লড়াই ছিল পালিয়ে বাঁচার লড়াই, আগুন থেকে, গুলি থেকে, বিশ্বাসঘাতকতা থেকে। এখন শুরু হলো বাঁচতে শেখার লড়াই, এক অপরিচিত মাটিতে, এক অন্য আকাশের নিচে, কোটি কোটি অচেনা মানুষের ভিড়ে নিজের আসল পরিচয়কে খুঁজে পাওয়ার লড়াই। আজও কখনো কখনো অজান্তে হঠাৎ এক নিঃশব্দ বেদনার ঢেউ জেগে ওঠে তাপসের মনে। নদীর পাড়ে গাছের ছায়ায় দাঁড়িয়ে ভুতুর সেই অভিমান ভরা বিস্মিত চাহনি আজও মনে করিয়ে দেয় তাপসের ছিন্ন ভিন্ন শৈশবের শেষ আলোটুকু। সেদিন ভূতু কিছু না বললেও সে যেন অনেক প্রশ্ন করেছিল, যার উত্তর আজও করুণভাবে বাজে হৃদয়ের গভীরে। ভূতু রয়ে গেল পুড়ে যাওয়া উঠোনের ধুলোমাখা প্রান্তে, এক নিঃশব্দ প্রতীক্ষায়। সন্ধ্যা প্রদীপ যেমন শেষ প্রহরের ক্লান্ত আলোকে আঁকড়ে ধরে থাকে, শুধু একটি আশা বুকে নিয়ে, জানি তোমরা ফিরবে কোনো এক নতুন ভোরের আলোয়। শুনলেন সুবোধ বিশ্বাসের লেখা ছিন্নমূল। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।